এই মুগ্ধ, এই মুভিতে সিরিয়ালে ছবিতে অনেক সুপার হিরো দেখলাম বুঝলি, বাস্তব লাইফে কোনোদিনও দেখলাম। কে বলছে তোমাকে বাস্তব লাইফে কোনো সুপার হিরো নেই? আসলে কি আছে? হ্যাঁ, অবভিয়াসলি আছে। তুমি কি ভাবো যে সুপার পাওয়ার থাকলে মানুষ সুপার হিরো হয়? তাহলে অনেকভাবেই তো মানুষ সুপার হিরো হতে পারে। পরিচিত কেউ আছে নাকি? পরিচিত আবার কি, সুপার হিরো কি আর পরিচিত হয়? না, তুই যেভাবে বলছিস অবশ্যই তুই কার বিষয়ে এমন জানিস তাহলে। হ্যাঁ, এমন একজন তো আছে, আমার দেখা একজন সুপার হিরো। শোনা যাক তার কথা। তুমি শুনতে চাও? ইন্টারেস্টিং। আমাদের আইকন তিনি। কে সে? সে হচ্ছেন আমাদের প্রিন্সিপাল স্যার, লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ নাজমুল রহমান স্যার। আজকে বলি আমি স্যারকে নিয়ে। জানো, প্রতিদিন সকালবেলা যখন আমরা স্কুলে আসি না, আমরা স্কুলে এসে কি দেখি বলো তো? কি দেখিস? Assalamu alaikum Ammu, good morning, welcome to Loving School. It's a very wonderful day. So today we have a new word to learn, that is humility. Humility means in Bangla it is called Namrata. Okay, thank you very much and have a nice day. Assalamu alaikum Ammu, good morning, welcome to Loving School. So today we are going to learn a new word that is named humility. Humility means Namrata. Okay, it's all the way. Assalamu alaikum. Riyan, good morning, welcome to Loving School. It's a wonderful day. Humility means Namrata, okay? Thank you. Assalamu alaikum, Kasturba, good morning, welcome to Loving School. It's a very wonderful day. Humility stands for Namrata, okay? Good morning, welcome to Loving School. It's a very wonderful day. Humility means Namrata, okay? Have a nice day. Assalamu alaikum, Rashid, good morning, welcome to Loving School. It's a very wonderful day. And have you had your breakfast? Yes, sir. Okay, humility means Namrata, okay? Assalamu alaikum, Farhan. Good morning. Welcome to Loving School. It's a very wonderful day. Yes, sir. Thank you. Good morning. Welcome to Loving School. It's a very wonderful day. May Allah bless you. Sabi, good morning. Welcome to Loving School. It's a very wonderful day. Humility means Namrata, okay, Abu? Good morning. Welcome to Loving School. It's a very wonderful day. Humility means Namrata, okay? Yes, sir. Assalamu alaikum, Subho. Good morning. Welcome to Loving School. It's a very wonderful day. Humility means Namrata, okay? Stand easy. Attention. Now I would like to ask our principal sir to deliver his speech. Stand easy. Dear students, Assalamu alaikum and a very good morning. I hope you all are fine. So, as part of our regular motivational and inspirational effort, today I am going to say you something about invisible bucket. So, I think you know something called invisible. বাংলায় আমরা যেটাকে বলি অদৃশ্য। সো ইনভিজিবল বাকেট স্ট্যান্ডস ফর অদৃশ্য বালতি। আমরা সবাই আমাদের নিজের অজান্তেই এক ধরনের অদৃশ্য বালতি প্রতিদিন আমাদের সাথে বহন করি। সো হোয়াট ইজ দ্য ইউজ অফ দিস ইনভিজিবল বাকেট? দ্য মেইন ইউজ ইজ দিস ইজ এ কনসেপচুয়াল ম্যাটার। আমরা সবাই একটা অদৃশ্য বালতি প্রতিদিন আমাদের সাথে বহন করি, যে বালতিটা শুধুমাত্র কিছু স্পেসিফিক জিনিস দিয়ে ভর্তি করা যায়। আবার কিছু কাজ আছে যেগুলো করলে ওই বালতিটা উল্টে যায়, অর্থাৎ আমরা যেগুলো করেছি সেই কাজগুলো অনেকটাই নষ্ট হয়ে যায়। সো কী কাজ করলে বালতিটা ভরা যায় আর কী কাজ করলে বালতিটা উল্টে যায় সেটা সম্পর্কে আমি তোমাদেরকে এখন ধারণা দেব। যখনই তুমি কোনো একটা ভালো কাজ করবে, তোমার বালতিটা আস্তে আস্তে ভরতে থাকবে। এমনকি তুমি যদি কারো দিকে তাকিয়ে হাসো, তুমি যদি কাউকে একটু হেল্প করো, তুমি যদি কাউকে একটা ভালো কথা বলো, তুমি যদি ভালো আচরণ করো, তুমি যদি তোমার কাজগুলো সময় মতো সম্পন্ন করো, এই সবগুলো কাজের মধ্য দিয়ে তোমার বালতিটা পূর্ণ হতে থাকবে। একইভাবে
তুমি অন্যের জন্য তার বালতিটা ভরাট করতে পারো। কিভাবে এটা সম্ভব? সেটা হচ্ছে তুমি যদি তাকে কোনোভাবে এমন কিছু একটা করে দাও যার মধ্য দিয়ে সে খুশি হচ্ছে, সে আনন্দিত হচ্ছে, তাহলে তার বালতিটাও কিছু কিছু করে পরিপূর্ণ হয়। আর যদি আমরা এমন কিছু করি যাতে অন্য কেউ কষ্ট পায়, কাউকে যদি আমরা আঘাত করি, কাউকে যদি আমরা বাজে কথা বলি যার মাধ্যমে সে মনে কষ্ট পায়, তাহলে আমার বালতিটা থেকে ভালো কাজগুলো পড়ে যায়, বালতিটা উল্টে যায়। সো আমাদেরকে এই কথাটা মনে রাখতে হবে যেন আমরা সব সময় এমন কোনো কাজ করি, ভালো আচরণ করি, ভালো ব্যবহার করি, তার মধ্য দিয়ে আমাদের বালতিটা পরিপূর্ণ থাকবে। তোমরা সবাই এটা মেনে চলবে? থ্যাংক ইউ ভেরি মাচ। মে আল্লাহ ব্লেস আস অল। হ্যাভ এ নাইস ডে। আল্লাহ হাফেজ। আমাদের ক্লাস যখন হয় তখন হঠাৎ করে প্রিন্সিপাল স্যার চলে আসে। Oh, what is the meaning of character? Yes, in Bangla, Choritro. Can you say what is Choritro? What is character? What we do every day. The activities of the human being is called character. Yes, it is character. Real deeds, it is akhlaqe zamima. Okay, student. Okay, we are very lucky. Principal sir is along with us, so I request to sir, please say Okay, something. sir, please sit down. So, dear students, how are you? Alhamdulillah, I think that things are going fine. Now, one thing is that, how about your studies? Is it going on well? Yes. Right. So, you must be very much careful about the thing what you have learned, Choritro, akhlaq, okay? So, at the same time, it should be reflected in your all the activities. So, as a student, one of the sign of being good student is you are taking care of your studies, you are maintaining manners, you are being well disciplined, all these things, okay? So please try to maintain this in your personal life. And now another thing is that today I am going to tell you something which you should remember throughout your life. You have mother, isn't it? We all have mother. Maybe someone have lost our mother at some part of our life, but most of us, we have mother. So it is said that your mother has 3 types of tears. How many types of tears? 3 types of tears. Tears of joy, please repeat with me. Tears of joy, tears of sorrow, and tears of shame. Okay. So we always want that our mother should have tears of joy. Why? Because this is very good. Our mother, whenever you do something even good, she sheds tear. Okay? Why it happens? আমরা অনেক সময় ভালো কাজ করলেও দেখা যায় আমাদের আব্বু আম্মুদের চোখে পানি চলে আসে, কারণ ওনারা এতই খুশি হন সেটাকে ওনারা হৃদয়ে ধারণ করতে পারেন না, এটা তখন অশ্রু হয়ে ঝরে পড়ে। আরেকটা অশ্রুর কথা বলেছি, টিয়ার্স অফ সরো। সেকেন্ড টিয়ারটা ছিল টিয়ার্স অফ সরো, এটাকে বলা হয় দুঃখের অশ্রু। প্রথমটা ছিল আনন্দাশ্রু, পরেরটা হচ্ছে দুঃখের অশ্রু, আর আরেকটা হচ্ছে টিয়ার্স অফ শেম, লজ্জার অশ্রু। আমরা কখনো চাই না যে আমাদের বাবা বা মা, স্পেশালি মায়ের চোখে লজ্জার অশ্রু পড়ুক। কখন লজ্জার অশ্রু হতে পারে? যখন আমরা কোনো পচা কাজ করি, যখন আমরা এমন কোনো কিছু করি যেটার কারণে আমাদেরকে অন্যরা বলতে পারে যে হি হ্যাজ নট ডান সামথিং গুড, সে ভালো কাজ করেনি। আর মাঝখানে যেটা আছে দুঃখের অশ্রু। দুঃখের অশ্রুটা কখন আসে আম্মুর চোখে? আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে পড়ে গিয়ে ব্যথা পেয়েছি, সেটা হচ্ছে দুঃখের অশ্রু। সো ক্যান ইউ ডিফারেন্সিয়েট বিটুইন দিস 3? আনন্দের অশ্রু, দুঃখের অশ্রু, লজ্জার অশ্রু। সো কোন অশ্রুটা আমরা আম্মুর চোখে বেশি বেশি দেখতে চাই? আনন্দের অশ্রু। কোন অশ্রুটা দেখতে চাই না? আর কোন অশ্রুটার উপর আমাদের কোনো নিয়ন্ত্রণ থাকে না? দুঃখের অশ্রু। কারণ এটা যে কোনো সময় হঠাৎ করে হয়ে যেতে পারে।
যেমন অনেক সময় দেখা যায় যে হয়তো আমি হয়তো পড়ে গিয়েছি বা একটা কাজ করতে গিয়ে আমার হাত কেটে গিয়েছে, হ্যাঁ, এই ধরনের বিষয়গুলো আমাদের যে খুব বেশি একটা করার থাকে না, এই ধরনের কারণেও আম্মুর চোখে অশ্রু আসতে পারে। সো থ্যাংক ইউ ভেরি মাচ। তোমাদের মনে টিফিন টাইম হয়ে গিয়েছে, সো প্লিজ গো অ্যান্ড এনজয় ইউর টিফিন টাইম। ওকে, মে আল্লাহ ব্লেস ইউ। ভালো লাগলো কিন্তু জিনিসটা, কোথাও দেখা যায় না এরকম মন মানসিকতার মানুষ। আর কিন্তু ফুললি ডিফারেন্ট একজন মানুষ। আমরা যদি অন্য কারোর সাথে কম্পেয়ার করতে যাই না, তাহলে এটা হবে না, কম্পারিজনটা কোনোভাবেই পসিবল না। আর স্যার যখন কাউকে বুঝায়, মিটিংয়ে মনে করো অনেকে আছে না যে আমরা খুব রুডলি কথা বলি, বুঝাইতে গেলে চিল্লাচিল্লি করি, মানে অনেকে বুঝতে চায়, রেগে যায়। কিন্তু স্যারের নিয়মটা আলাদা। স্যার যেন সবাইকে খুব সুন্দর করে বোঝায়। স্যার মনে করো হেসে বোঝায়, বিভিন্ন মাধ্যমে বুঝে, বিভিন্ন এক্সাম্পল দিয়ে বুঝে। সো মানে বাচ্চাদের ফিলিংস হচ্ছে আমরাও যদি ঈদের সময় যদি কোথাও যাই এবং বাচ্চারা সালাম করে, প্লিজ বি কেয়ারফুল। স্বচ্ছ অথবা তারা যেটা ফিল করে ওই জিনিসটাই তারা বলে ফেলে, বাট আমরা বড়রা হয়তো নানান ধরনের ভনিতা করি বা বলতে চাই না। এটা আসলে হয়, এটা হওয়া উচিতও, কিন্তু ছোটদের ক্ষেত্রে এটা অন্যরকম, তারা সবসময় তাদের মনের কথাগুলো বলে ফেলে। সো আমরা যখন যেহেতু বাচ্চাদেরকে নিয়ে কাজ করি, আমাদের উচিত যে তাদের এই ফিলিংসগুলোকে অনার করা। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ম্যাডাম, কেমন আছেন? স্যার আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। আমাদের এই ওয়াল অফ প্যাট্রিয়টিক প্রাইডটা একটু দেখছিলাম। স্যার করেছেন, হ্যাঁ এই যে দেখছেন এটা যে কেমন করেছে, তাই না স্যার? হ্যাঁ স্যার কেমন চলছে? খুবই খুবই এটা শিক্ষণীয় স্যার বাচ্চাদের জন্য। আসলে যতই মুখস্থ করা হয় না কেন স্যার, এইটা মনে থাকে না, কিন্তু চোখে দেখাটা, ওই যে একটা পয়েন্ট আছে যে বললে 5% আর 7%, এবং যদি দেখে সে তাহলে আপনার হলো ওরকম কিছু একটা পার্সেন্টেজ আছে, এবং যদি সেটা দেখে এবং পড়ে এবং লেখে তাহলে ওটা 75% এরকম আর কি শিক্ষাটা কমপ্লিট হয় স্যার। স্যার এটা তো অনেক এক্সেলেন্ট, চলতেই থাকবে এবং থাকবে ইনশাল্লাহ। যেটা আমরা এই যে একটা নাম দিয়ে ওয়াল অফ প্যাট্রিয়টিক প্রাইড হিসেবে দেখাতে চাচ্ছি। বেসিক্যালি আমাদের মানে জাতীয় জীবনে যাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, যেমন আমাদের জাতির জনক শেখ মুজিবুর রহমান, বেগম রোকেয়া, জি স্যার, শহীদ মিনার, জি, আর কিছু আপনার আমাদের জাতীয় গর্বের বিষয়গুলো, শহীদ মিনার, জি আমাদের জাতীয় পত্রিকার কিছু বিষয়গুলো, এটাকে ভাবছিলাম যে ওই যে ওয়াল অফ প্যাট্রিয়টিক প্রাইড এরকম একটা কথা এখান থেকে লাগিয়ে দেওয়ার জন্য। তো এটা দেখি পরবর্তীতে আমরা এই কাজটা স্যার এই বিষয়ে আপনার জ্ঞানের কাছে কেউ বোঝাতে পারবে না না স্যার, না কেউ বোঝাতে পারবে না স্যার। এখন এটা আপনার দেখলে স্যার আমরা আমাদের ডিসিপ্লিনটা শিখে যাই, স্টুডেন্টরা এবং সব টিচাররা যদি এই জিনিসগুলি ফলো করি, মুখস্থ করতে হবে না, ফলো করি, যে ডে বাই ডে দেখছি এবং কাজ করছি, হ্যাঁ ফলো করি, তাতেও কিন্তু স্যার অনেক অংশে এটা ধারাবাহিকভাবে ইমপ্রুভমেন্ট, স্টুডেন্টের আন্ডারস্ট্যান্ডিং, ডিপ ফান্ডামেন্টাল আন্ডারস্ট্যান্ডিংয়েতে কাজ করবে আসলে। যেমন স্যার আমাদের আমলে কিন্তু এই ছিল না, আমাদের খালি বই লাগাই দিতে হতো যে এই পেজ থেকে এই পেজ তোমার এক্সামের পড়া। আসলে হ্যাঁ রিয়েল লাইফকে রিলেট করার জন্য এগুলো জি, করা হচ্ছে। বইয়ে যেগুলো পড়ছে জি ওগুলো যাতে আবার তারা গ্রাউন্ডে অথবা Ground-এ। চলার পথে বিভিন্ন সময় ওই জিনিসগুলোই তাদের জি সামনে চলে আসবে, জি স্যার, তাহলে সাইডটা মানে রিটেনশন থাকবে, জি স্যার। সেই জন্যই এগুলো করা। স্যার এই বিষয়টা আপনার আসলে একদম ইউনিক, যে এই যে মাছ, ইউকোরিয়াম, এই সেই মানে বায়োলজি পড়তে হলে বা বাচ্চাদের সায়েন্স পড়তে হলে, হ্যাঁ ওটা যে দেখে যে একটু নিয়ে নিজের একটু ভাব প্রকাশ করবে, একটা ওয়ার্ডও করলে, ওয়ানে করলো, টুয়ে দুটা করলো, তিনটা করলো, এক্স্যাক্টলি স্যার। হ্যাঁ স্যার, স্যার এক্সেলেন্ট, এটা আমার একটা স্বপ্ন ছিল স্যার, যে অনেক আগে থেকে। এবং ওই যে শিবরাম স্কুলে কলেজে আমরা বারবার কোট করতাম যে ওদের এটা আছে, যে ট্রেন জিওগ্রাফিক্যাল এটা, তো সেইটার আদলে আপনি এটার উপরে হ্যাঁ অন্য আঙ্গিক করতেন, কিন্তু ওইটা কাভার করে আর কি, হ্যাঁ কাভার করে যে আমাদের মুক্তিযুদ্ধ, হ্যাঁ আমাদের ইতিহাস, বা আমাদের সেক্টর, যেহেতু আমরা আর্মিতে আছি, এই সেক্টর সমূহ, এটা টু টাফ স্যার। আমার তো মনে হয় যে আমি চাইলেও এটা আমি রাখতে পারবো না, কিন্তু স্টুডেন্টরা ওটা একদম ফ্রেশ ব্রেন, তো ওরা একবার যদি ওটা ছাপ ফেলে, তো আমার ওইটা মনে হয় যে ছোটোবেলায় আমি যদি একটা ছবি দেখতাম বা একটা করতাম, ওইটা আজও যদি রিকল করি তো ঠিক পিকচারটা চলে আসে, বাচ্চাদেরও তাই এই পিকচারটা চলে আসবে স্যার। এটা মানে আমাদের বাংলাদেশ এই বর্তমান 5 বছরে যে বাচ্চাগুলি আপনার আন্ডারে মিলেনিয়াম স্টার্সে আপনাকে পেয়েছে এবং এই জিনিসগুলি যে পেয়েছে,
আমার মনে হয় এই পার্থক্যটা আমরা আগামীতে দেখতে পাবো ওদের ওদের চরিত্রে, ওদের পড়ায়, ওদের রেজাল্টে, ওদের প্রকাশে। লার্নিংটার সাথে তাদের যাতে ইনভলভমেন্ট হয়, আর ইনভলভ হতে হলে তাদেরকে শুধুমাত্র ক্লাসরুমের ভেতরে বসে থাকলে এই লার্নিংটা টেম্পোরারি হয়, খুব অস্থায়ীভাবে। আর যদি এটাতে তাদেরকে যদি আমরা ইনভলভ করতে পারি, আমরা যদি তাদেরকে প্র্যাকটিক্যালি দেখাতে পারি, সেই লার্নিংটা এটা লং লাস্টেড হয়, ইফেক্টিভ হয়। সো আমরা চেষ্টা করছি, অলরেডি কিছু আউটডোর ক্লাসরুম ফ্যাসিলিটিস আমরা তৈরি করেছি। আপনারা খেয়াল করেছেন যে মাঠের চারপাশে আমরা কিছু স্পট তৈরি করেছি। তো আমি আশা করছি যে আপনার বাচ্চাদেরকে নিয়ে বিভিন্ন সময় বাইরে যাবেন। স্যার কেমন আছেন? স্যার আলহামদুলিল্লাহ। স্যার আপনি ভালো আছেন? স্যার আলহামদুলিল্লাহ। স্যার অনেক দিন থেকে আমাদের একটা জানার ইচ্ছে স্যার আপনার কাছ থেকে। আপনি অনেক শ্রম দিয়ে, সময় দিয়ে, এই ছোটো ছোটো গাছ দিয়ে স্যার আপনি আমাদের মাঠে একটা প্রজাপতি তৈরি করতেছেন। আপনি কি চিন্তা থেকে স্যার এটা করতেছেন, এটা একটু আমাদের জানার ইচ্ছে স্যার। আচ্ছা স্যার, প্রজাপতিটা আসলে করার পেছনে যেটা প্রধান কারণ ছিল সেটা হচ্ছে প্রজাপতি সাথে বাচ্চাদের একটা খুব নিবিড় সম্পর্ক আছে। প্রজাপতিটা যেরকম খুব নিরীহ প্রকৃতির হয়, খুব কালারফুল হয়, বাচ্চারাও সাধারণত একই রকম খুব কালারফুল এবং নিরীহ প্রকৃতির হয়ে থাকে। আমরা যারা বাচ্চাদেরকে নিয়ে কাজ করি, তাদের মধ্যে যাতে প্রজাপতির সাথে কাজ করতে গেলে যে ধরনের একটা মানসিকতা থাকা দরকার, সেটা যেন আমরা ভুলে না যাই, সেই জন্যই এটা করা হয়েছে। এমন একটাভাবে রাখা হয়েছে যাতে এটা স্থায়ীভাবে থাকে এবং বিল্ডিংয়ের যে কোনো জায়গা থেকে এটা আপনারা দেখতে পারেন। স্যার ধন্যবাদ স্যার, আপনি এত সুন্দর একটা প্ল্যান আপনি ভিতরে রেখে আমাদের। ধন্যবাদ স্যার। সালাম। তো সবই তো বুঝলাম, তোমাদের স্পোর্টস আর কো কারিকুলার অ্যাক্টিভিটিসের কি খবর? দেখো ভাই, আমি তোমাকে বলি, আমরা যেভাবে স্টাডি করি সেভাবে বাকি সব অ্যাক্টিভিটিসই করি, লাইক কো কারিকুলার অ্যাক্টিভিটিস, গেমস অ্যান্ড স্পোর্টস সব কিছু ইকুয়ালভাবে চলে। স্যার মনে করে যে শুধু পড়ালেখা করলেই একজন মানুষ সাকসেসফুল হতে পারে না, তার মধ্যে আরও কিছু কোয়ালিটিস এবং নলেজ থাকা দরকার। তাই জন্য স্যার প্রতিটা অ্যাক্টিভিটিসের জন্য একটা করে গ্রুপ খুলে গেছে, মিন্স ক্লাব, লাইক গেমস ক্লাব, মিউজিক ক্লাব, সব ধরনের, ইভেন মার্শাল আর্ট ক্লাব খুলে গেছে স্যার। ওয়াও! প্রতিটা ক্লাবের জন্য আর প্রতিটা অ্যাক্টিভিটিসের জন্য টিচার অ্যাপয়েন্ট করছে কিন্তু, লাইক মিউজিকের জন্য, তারপরে কোরিওগ্রাফির জন্য, সব কিছুর জন্য স্যার কিন্তু অ্যাপয়েন্ট করছে ফুললি কোয়ালিফাইড একজন টিচার। অনেক তো হইলো ভাই হাঁটতে হাঁটতে, এখন একটু চলো একটু বসি আমরা। বসে বসে কথা বলি, চলো আসো। স্যার আছে না, আমরা যখন ফিল্ডে খেলাধুলা করি বা প্র্যাকটিস করি, সেই সময় হঠাৎ স্যার চলে আসে। স্যার চলে আসলে তখন কিন্তু স্যার স্টাডি নিয়ে কোনো কথা বলে না, তখন ফুল একদম গেমস মোডে চলে যায় স্যার, আমাদের সাথে খেলাধুলা করে। শুধু কি এটাই? আরো আছে? কত কি আছে? স্যারকে নিয়ে বললে হ্যাঁ শেষ হবে না। মনে করো আমি এটা বলতে যাচ্ছি, মনে হবে যে আরেকটা কিছু গ্যাপ দিয়ে চলে আসবে। কিন্তু শোনো, এখন আমি আরও কথা বলি যে স্যারকে নিয়ে যদি বলি, দেখো মনে করো আমরা স্কুলে আসছি, ছোটরা যখন আসলে স্কুলে, তখন কি হয় বলো তো? ছোটরা আসলে মন খারাপ থাকে, যে ভাবে যে আব্বু আম্মু নাই, কান্নাকাটি করে। কিন্তু আমাদের স্কুলে কিন্তু এটা খুবই কম হয়, খুবই কম। বলতে পারবা কেন? কেন? কিরে মা, মন খারাপ কেন? So I'm sad because you're Why? going away. বাট সেজন্য মন খারাপ করতে হবে কেন আম্মু? দেয়ার আর সো মেনি থিংস টু বি হ্যাপি। তোমাদের জন্য এত সুন্দর একটা ক্যাম্পাস রেখে গিয়েছি, এটা দেখে তোমরা অনেক খুশি হবে, মন খারাপ করতে হবে কেন? So please don't go. সবাইকে তো মা একসময় যেতে হয়, তাই না? আর তাছাড়া আমরা যখন একটা চেঞ্জ হয়, তখন নতুন নতুন আরও অনেক কিছু আমরা পাই। তোমরা এতদিন এক ধরনের পরিবেশ পেয়েছিলে, এখন হয়তো ওটা আরও সুন্দর হবে। তুমি দেখবে যে যখন গাছের পাতাগুলো পুরনো হয়ে যায়, তখন ওগুলোও তো ঝরে যায়, আবার নতুন পাতা আসে,
বসন্তকাল আসে, ফুল ফোটে। আর তোমাদেরকে বড় হতে হবে, একদিন তোমাদেরকেও বড় হয়ে হয়ে বিভিন্ন জায়গায় যেতে হবে, ছড়িয়ে পড়তে হবে। আর তোমাদের সাথে আমার যোগাযোগ থাকবে, আমি যখনই সময় পাবো তখন আসবো, এসে তোমাদের সাথে কথা বলবো। ওকে, ঠিক আছে, মন খারাপ করো না, মন দিয়ে পড়াশোনা করবে আর সবসময় বাবা মায়ের কথা শুনবে। ওকে, আমি কি তোমাকে একটা চকলেট দেই? চকলেট পছন্দ করো তুমি? হ্যাঁ, সব বেবিরা চকলেট পছন্দ করে। সো দিস ইজ ফর ইউ। Thank you, sir. Okay. Sir, wherever you go, we'll miss you a lot. Oh. And we will always follow your words, your path, and we will make you proud, inshallah. Thank you very much. That is the thing always I wanted. Okay? Yes. May Allah bless you. Stay fine. Enjoy your days. Okay? ফিল্মে তো দেখা হয় না আর কোনো সেলিব্রিটি আমরা দেখি না যে আমরা যদি কোথাও যাই তখন কেউ সেলিব্রিটিদেরকে নিয়ে কথা বলে, তারা বলে যে জানিস আজকে না এর মুভিটা দেখলাম, জানিস আজকে না ওকে এটা দেখলাম, এভাবে বলে না? তুমি বলে শুনছো? তো। আর আমি যখন বাইরে কোথাও যাই না তখন কি শুনি জানো? তখন আমাকে ওরা বলে আসসালামু আলাইকুম। হ্যাঁ এই তো আলহামদুলিল্লাহ ভালো, কেমন আছেন? এই তো ভালো আছি আলহামদুলিল্লাহ। স্যার নাকি চলে যাচ্ছে? স্যার হ্যাঁ চলে যাচ্ছেন বলতে আগামী হয়তো বা কিছুদিনের মধ্যে স্যার চলে যাচ্ছেন। শুনছিলাম স্যার নাকি অনেক ভালো মানুষ ছিল। হ্যাঁ আসলে মানে স্যার আমাদের সকাল থেকে স্যারের যে ডেইলি কার্যক্রমটা, সো সেখানে স্যার কিন্তু অনেক ভালো ভালো কাজ করতো। তুমি কি কি শুনেছো স্যার ব্যাপারে? এই তো শুনতাম যে স্যার নাকি স্টুডেন্টদেরকে প্রতিদিন গ্রিটিংস দিত, নতুন নতুন ওয়ার্ড শিখাইতো, তারপর স্যার নাকি ক্যান্টিনেও থাকতো। হ্যাঁ আসলে কি স্যার যখন আমরা স্কুলে ফার্স্টে আসি সকালবেলা সব স্টুডেন্টরা যখন আসে, স্যার হচ্ছে আমাদের একটা কর্নারে স্যার দাঁড়িয়ে সেখানে আর কি স্টুডেন্টদেরকে গ্রিটিংস করে। স্যার গ্রিটিংস জানায়, গুড মর্নিং বাবা, হাউ আর ইউ, তারপর হচ্ছে মাথায় হাত বুলিয়ে দেয়, তারপর হচ্ছে একটা করে ওয়ার্ড শেখায়, আর হচ্ছে মাঝে মধ্যে চকলেট দেয় বাচ্চাদের দেখলে। হ্যাঁ, সো এরকম করে জাস্ট একটা ডে স্টার্ট হয়। তো স্টুডেন্টদের মাথায় যদি এরকম একটা মেসেজ চলে যায় একটা দিনের শুরুতে, সো অবভিয়াসলি ডেটা অনেক ভালো যায় আমাদের। মুগ্ধ, অনেকক্ষণ বসলাম, চলো একটু ওই দিকটা ঘুরে আসি। ঠিক কথা, চলো যাই। প্রিন্সিপাল স্যারের বিষয়ে শুনে আসলে অনেক ভালো লাগলো, অনেক ভালো মানুষ। ঠিক কথা। আসলে জানো স্যার, তুমি যদি এখন বলো স্যারের তো এটা প্রফেশন যে আমাদের স্কুলের স্যার প্রিন্সিপাল, কিন্তু শুধু স্যার যে প্রিন্সিপাল এটাই কিন্তু না, স্যার কিন্তু পার্সোনালিও তার স্টুডেন্টদেরকে খুব মানে অ্যাটাচ। স্যার কীভাবে এখন বলতে পারবা কীভাবে একজন প্রিন্সিপাল একজন স্টুডেন্টের মধ্যে মনের ভিতরে জায়গা করে নিতে পারে? আমরা যেন নিজে থেকে স্যারের সাথে সব কিছু শেয়ার করতে পারি। এটা কি পসিবল? আমরা মনে করি সবাই জানে যে স্টুডেন্টরা প্রিন্সিপাল স্যারকে খুব ভয় পায়, আল্লাহ প্রিন্সিপাল স্যারকে বললে কী হবে না হবে, প্যারেন্টসকে বলবে না এটা বলা যাবে না স্যারকে। কিন্তু আমাদের বেলায় পুরোই ডিফারেন্ট, বিকজ আমরা স্যারকে সব কিছু খুলে বলতে পারি। বাহ, যেদিন আমাদের বার্থডে হয় সেদিন স্যার আমাদেরকে কল করে আমাদেরকে উইশ করে। এটা কি কখনো শুনছো প্রিন্সিপাল স্যারের এত টাইম? এটাও হতে পারে। এত টাইম তো প্রিন্সিপাল স্যারের নাই, তাও স্যার টাইম বের করে স্যার আমাদেরকে উইশ করে। আর আমরা যখন আমি একটা পার্সোনালি একটা ইন্টারেস্টিং একটা স্টোরি শেয়ার করি যে একদিন দিচ্ছে কি হঠাৎ আমাকে প্রিন্সিপাল স্যার বার্থডেতে উইশ করতে, তা আমি তো স্যার উইশ পেয়ে খুব হ্যাপি হয়ে গেছি। আমি ওই দিন ভাবছিলাম মনে হয় স্যার আমাকে একটু বেশি ভালোবাসার জন্য স্যার আমাকে ফার্স্ট টাইম পুরো স্টুডেন্টকে উইশ করছে। কিন্তু আমি পরে দেখলাম কি জানো, স্যার প্রতিটা স্টুডেন্টকে উইশ করে। মানে সেটা আরও অ্যাটাচ হয় কীভাবে জানো? স্যার আমাদের বাসায় ভিজিট করে। আমাদের ক্যাম্পাস কিন্তু ফুললি গ্রিন, মানে স্যার এই ক্যাম্পাসটাকে এত সুন্দর করে সাজাইছে। এখন বাইক থেকে মানুষ যখন আসে না তখন মানে আমরা বিভিন্ন জায়গায় যাই, যেরকম ঢাকা গেলে আমরা ফ্যান্টাসি উইংডমে যাই ঘুরতে, কিন্তু রংপুরে যদি কেউ আসে তখন সবার আগে বলে টিএমএসএস সিআরে যাবো। আর টিএমএসএস সিআরে কেন আসবে? কারণ এইটার ভিতরটা এত সুন্দর করছে স্যার। এখানে আমাদের আউটডোর ক্লাস করছে, এখানে এত গ্রিন, এটা পার্কের মতো হয়ে গেছে, মানে একটা ফুল একটা ন্যাচারাল স্পেস হয়ে গেছে যেখানে আমরা খুব সুন্দর করে পড়ালেখা করতে পারি, একটা ফ্রেশ এয়ার পাই। আমরা নর্মালি কি দেখি বিল্ডিং এর ভিতরে ক্লাস, ওটা হয় না, কিন্তু ওই ফিল্ডে আসে না। বাট স্যারের মাধ্যমে আমরা সব ধরনের টেস্ট
আমরা নিতে পারি। বন্ধু সময় তো অনেক হয়ে গেল। হ্যাঁ ঠিক বলছো, কয়টা বাজে দাঁড়াও তো দেখি। 6টা। হ্যাঁ রাত হয়ে গেছে, চলো, টেনশন করবে, চলো বাড়ি আজকে ফিরে যাওয়া যাই। যাক। তো তোমার কি হলো, সুপারম্যানের কাহিনী শুনলা? আরে আসলে অবিশ্বাস্য। এটাই আসলে বললাম যে সুপার পাওয়ার থাকলেই যে মানুষ সুপার হিরো হবে এরকম কিন্তু না, তাই না? ঠিক মনে বলছি না? বিশ্বাস রাখতে হবে। হ্যাঁ ঠিক কথা। Our principal, Syed Nazmur Rahman sir, had joined this institution in 2016. Since then, we are working together. It is such a wonderful journey. It is almost 5 years. From the very first day of his joining, he just jumped into an infinite world of work. For the outlook, for the finest outlook of the TMSSCR, it has been termed as the most beautiful campus in the northern area of Bangladesh. And our students are trying their best to follow the goodness of heart of our principal. Not only from the students, he has attracted admiration from the teachers, from the staffs, from the guardians as well. In fact, no words of appreciation is enough for him. He is such a rare personality. আমাদের অধ্যক্ষ মহোদয় সম্পর্কে বলতে গেলে প্রথম যে কথাটি আমার মনে পড়ছে, একটি আলোর কণা পেলে লক্ষ প্রদীপ জ্বলে, একটি মানুষ মানুষ হলে বিশ্বজগৎ টলে। স্যারের মিলেনিয়াম পরিবারের সঙ্গে সম্পৃক্ততা, অধ্যক্ষ হিসেবে তার পরিচালনা আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানটিকে একটি আলোকিত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবেই শুধু আজকে গোটা বাংলাদেশে প্রতিষ্ঠিত করেনি, বরং স্যারের হৃদয়ের মমতা, স্যারের ভালোবাসা, তার হার্দিক সম্পর্ক প্রত্যেকটা মানুষের ভেতরে, যারা আমরা মিলেনিয়াম পরিবারের সঙ্গে সম্পৃক্ত, এখানকার শিক্ষক, এখানকার ছাত্রছাত্রী, এই যে একটা সম্পর্ক নিজেদের ভেতরে তৈরি করে প্রতিষ্ঠানটিকে ভালোবেসে নিজের জায়গায় যে দায়িত্ব পালন করবার জন্যে যে আজকে যারা আমরা সচেষ্ট হয়েছি, তার পেছনে যে মানুষটির অনুপ্রেরণা প্রতিনিয়ত আমাদেরকে অনুপ্রাণিত করেন, তিনি আমাদের অধ্যক্ষ মহোদয় লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ নাজমুর রহমান। আমাদের প্রিন্সিপাল স্যার সম্পর্কে বলতে গেলে আমি প্রথমে এই মহান আল্লাহ পাকের কৃতজ্ঞতা প্রকাশ করব এই জন্য যে আল্লাহ পাক আমাদেরকে নাজমুর রহমান প্রিন্সিপাল স্যারের মতো একজন স্যার আমাদেরকে উপহার দিয়েছিলেন, যে মানুষটি তার নিজেকে নিয়ে কখনো ভাবেননি, যতটা ভেবেছেন আমাদের ছাত্রছাত্রীদেরকে নিয়ে, আমাদের শিক্ষকদেরকে নিয়ে, আমাদের অভিভাবকদেরকে নিয়ে, সর্বোপরি তিনি ভেবেছেন তার এই স্বপ্নের প্রতিষ্ঠানটিকে নিয়ে, যেটিকে দেখলে আমাদের চোখ জুড়িয়ে যায়, হৃদয় প্রশান্ত হয়। আমরা আমাদের এই স্যারের জন্য সবসময় দোয়া করব এবং স্যারকে অসংখ্য ধন্যবাদ ও মোবারকবাদ। আমাদের শ্রদ্ধেয় প্রিন্সিপাল স্যারের অবদানের কথা যদি আমি বলতে চাই আমাদের প্রতিষ্ঠানের পেছনে, তাহলে এটি বলে আসলে শেষ করবার মতো ভাষা আমার জানা নেই। আমরা তার কাছে কিছু পেয়েছি, তিনি আমাদের এত কিছু দিয়েছেন, আমরা আসলেই আন্তরিকভাবে তার জন্য দোয়া করি এবং আমরা আসলে মুগ্ধ তার এই কাজগুলোতে। যখন সকালবেলা স্কুলে ঢুকতেই মনটা ভালো হয়ে যায়, এত সুন্দর একটা পরিবেশ আমরা পেয়েছি এখানে। প্রত্যেকটা সেক্টরেই স্যারের অবদান রয়েছে, প্রত্যেকটা সেক্টরে। তো আমি শুধু একটা সেক্টরের কথা যদি বলি, যে আমাদের ক্লাসরুম নিয়ে, আমাদের প্রত্যেকটা ক্লাসরুমেই আমরা এখন প্রজেক্টর পেয়েছি, আমরা এখন প্রজেক্টরের মাধ্যমে ক্লাস নিতে পাচ্ছি। আমাদের আইসিটি সেক্টর সেটা অনেকটা ডেভেলপ করেছে এবং আমরা আসলে নিজেকেও ডেভেলপ করতে সক্ষম হয়েছি এবং চেষ্টা করে যাচ্ছি আরও কীভাবে নিজেকে ইমপ্রুভ করা যায়। তো স্যারের অবদান শুধু একটি বললাম আমি, এরকম অসংখ্য অবদান রয়েছে স্যারের আমাদের স্কুলের পেছনে। তো আমরা সবাই স্যারের জন্য দোয়া করছি, স্যার ভালো থাকবেন, স্যারের পরিবার নিয়ে স্যার ভালো থাকুন, সুখে শান্তিতে থাকুন। ধন্যবাদ স্যার, আপনার কারণে অনেক চেঞ্জ এসেছে আমাদের এই প্রাণপ্রিয় ক্যাম্পাসে। আসলে এই সকল চেঞ্জের পিছনে কারণটা কি স্যার, এটা আমি জানতে চাই। আচ্ছা, আমি অনেক দিন আগে যখন এই প্রতিষ্ঠানে 2016 সালে যোগদান করার পরে আমি প্রথমে বোঝার চেষ্টা করেছিলাম যে একটা প্রতিষ্ঠানের কী
চাহিদা থাকতে পারে, এক একটা প্রতিষ্ঠানের চাহিদার ধরন এক এক রকম হয়। যেহেতু এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান, কাজে এটারও কিছু পার্টিকুলার টাইপ অফ নেসেসিটি বা ডিমান্ড আছে। সেটাকে সামনে রেখে প্রথমে আমি কাজ শুরু করতে গিয়ে আমার কাছে মনে হয়েছিল যে আমাদের মধ্যে গ্রিটিংস এক্সচেঞ্জের একটা কালচারের একটু অভাব আছে। সো তখন আমি ভাবতে থাকলাম কিভাবে এটাকে, কারণ আমরা মুখে অনেক সময় বলি, কিন্তু মুখে বলা বিষয়গুলো ঠিক কাজে আমরা অনেক সময় ইমপ্লিমেন্ট করতে পারি না। তো আমার কাছে মনে হয়েছিল যদি আমি এটা নিজেই কাজ করে দেখাতে পারি, তাহলে হয়তো আমাদের স্টুডেন্টরা বা এই ক্যাম্পাসে যারা আছেন তারা সবাই জিনিসটাকে হয়তো আরও ভালোভাবে ইমপ্লিমেন্ট করতে পারবেন। তো সেই জন্য এই প্রতিষ্ঠানে যোগদানের ঠিক পরের দিন থেকেই আমি বাচ্চাদেরকে, টিচারদেরকে এবং অভিভাবকরা যারা বিভিন্ন কাজে আসতেন সবাইকে স্কুলের যে মেইন এন্ট্রেন্স যেটা আছে, এন্ট্রেন্সের সামনে দাঁড়িয়ে রিসিভ করতাম। তো রিসিভ যখন করতাম তখন আমি যে কথাগুলো সাধারণত বলতাম সেটা হচ্ছে, আসসালামু আলাইকুম, গুড মর্নিং, ওয়েলকাম টু ইয়ার লাভিং স্কুল, উইশ ইউ এ ভেরি ওয়ান্ডারফুল ডে। এটা দিয়ে আমি একটা মেসেজ দেওয়ার চেষ্টা করেছিলাম, যে সেটা হচ্ছে আমাদের সবার সাথে দেখা হলো যে গ্রিটিংস এক্সচেঞ্জের একটা কালচার গড়ে তোলা। দ্বিতীয় আরেকটা বিষয় ছিল যে স্টুডেন্টরা যেহেতু এই ক্যাম্পাসের লাইফ, সেহেতু আমি চাইতাম যে তারা দে শুড ফিল দ্যাট দে আর গিভেন উইথ ডিউ ইম্পর্ট্যান্স। তাদেরকে যে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে, তাদের প্রতি যে আমরা আন্তরিক, আমাদের যে একটা তীব্র ভালোবাসা আছে তাদের প্রতি, এটা যাতে তারা বুঝতে পারে। সো এটা করতে গিয়ে এই কাজগুলো আমি করছিলাম, যে তাদেরকে সকালবেলা রিসিভ করা। এবং আমি আরেকটা জিনিস খেয়াল করতাম, সেটা হচ্ছে অনেক সময় কিছু বাচ্চা দেখা যেত যে তারা সকালে ব্রেকফাস্ট না করে চলে আসতো। সো এটাও আমি জিজ্ঞেস করার মাধ্যমে যখন জানতে পারতাম তখন তাদেরকে কাউন্সেলিং করতাম যে কী কারণে তাদের ব্রেকফাস্ট করা উচিত। এভাবে করে আমি অনেক বাচ্চাকে এই ব্রেকফাস্ট না করার কালচার থেকে সরিয়ে আনতে পেরেছিলাম। সো আমার কাছে এটাও একটা ভালো লাগার বিষয়। আরেকটা ছিল যে নানান কারণে একটা শিক্ষার্থী বা একজন ছাত্র বা ছাত্রী, তার মন হয়তো নানান কারণে ভালো থাকে না, বাসায় কোনো সমস্যা থাকতে পারে, বাবা মা কেউ অসুস্থ থাকতে পারে, বা পারিবারিক অন্য কোনো সমস্যা। সো যখন আমি তাদেরকে রিসিভ করতাম তখন তাদের চেহারা দেখে বা ফেশিয়াল এক্সপ্রেশন বা তার বডি ল্যাঙ্গুয়েজ দেখে আমি আইডিয়া করতে পারতাম যে কিছু একটা প্রবলেম আছে। তখন এই বিষয়গুলো আমি ক্লাস টিচারদেরকে কনভে করতাম, কখনো আমি নিজেই তাদেরকে কাউন্সেলিং করতাম। এবং কিছু কিছু সমস্যা দেখা যেত স্কুলে সলভ করা সম্ভব, যেমন অনেক সময় দেখা যেত বেতন ভাতা রিলেটেড বা পরীক্ষার রেজাল্ট রিলেটেড, এই জিনিসগুলো আমি স্কুলেই সমাধান করতাম। আর এর বাইরে কিছু জিনিস ছিল যেগুলো অনেক সময় দেখা যেত যে এটা স্কুল রিলেটেড না। সেই ক্ষেত্রে যেহেতু আমার অত অথরিটি নাই, আমি সিভিল সোসাইটির বিভিন্ন বিষয়গুলো সমাধান করতে পারতাম না, কিন্তু আমি কিছু পরামর্শ, আমার অভিজ্ঞতা থেকে কিছু পরামর্শ, কিছু অ্যাডভাইস, এগুলো আমি ওদেরকে দিতাম। সো এগুলোর মধ্য দিয়েও তারা অনেকে হয়তো উপকৃত হতো। এটা একটা বিষয় ছিল। আর দ্বিতীয় একটা বিষয় ছিল, যখন আমি বিভিন্ন ক্লাস ভিজিট করতাম, স্টুডেন্টদের সাথে খুব বেশি ইন্টারেক্ট করতাম, তখন তাদের সাথে আমি খেলতাম। ক্যান্টিনে গিয়ে দেখতাম যে অনেক লম্বা কিউ হয়ে গিয়েছে। সো আই ইউজ টু প্লে দ্য রোল অফ শপকিপার। আমি টিফিনের আইটেমগুলো তাদেরকে সেল করতাম। এবং মজার বিষয় ছিল যে আমি যখন জিনিসপত্রগুলো বিক্রি করতাম, আমি তো অনেক সময় জানতাম না যে কোনটা জিনিসটার দাম কত, সিঙ্গারার দাম কত, সমুচার দাম কত, একটা জুস বা চিপসের দাম কত। আমি স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করতাম, আমাকে বলে দাও তো তোমরা কোনটার দাম কত। ওরা আমাকে বলে দিত, বাট আই হ্যাভ সিন দে নেভার ইউজ টু মিসলিড মি। আমাকে কিন্তু কখনও তারা ভুল তথ্য দেয়নি। তারা আমাকে বলতো যে স্যার, আবার জিজ্ঞেস করতাম অনেক সময় যে খুঁজে পাচ্ছি না কোথায়, ওরা আমাকে বলতো স্যার 3 নাম্বার তাকের ওই একদম বাম পাশে স্যার। এভাবে করেও আমি অনেক সময় ক্যান্টিনে রোল প্লে করতাম যে তারা যাতে সহজে টিফিনটা পেতে পারে, কারণ টিফিন টাইম খুব অল্প সময়, এর মধ্যে যদি লম্বা কিউ থাকে তাহলে অনেক বাচ্চার পক্ষে টিফিন ঠিকমতো করা সম্ভব হয় না। সো এর বাইরেও আরও যে বিষয়গুলো ছিল, তাদের গেমস পিরিয়ডে, স্কুল ছুটির পরে তাদের সাথে থাকার চেষ্টা করতাম। তারা যখন টিফিন টাইমে অনেক সময় ক্লাসে 3, 4 জন 5 জন গ্রুপ করে আছে, তখন আমি ওখানে যেতাম, গিয়ে ওদের সাথে ওদের পরামর্শ নেওয়ার চেষ্টা করতাম যে কীভাবে আমরা স্কুলটাকে আরেকটু ভালো করতে পারি। সো দিজ ওয়ার সামথিং হুইচ রিয়েলি টেকেন ভেরি ক্লোজ টু দেয়ার হার্ট। এরপর আমি ভাবতাম যে কিভাবে আমি তাদের জন্য আরেকটু মানে প্যারেন্টাল রোল প্লে করতে পারি। দে হ্যাভ দেয়ার প্যারেন্টস,
বাট আমি কিভাবে তাদের ওই জায়গাটাতে আরেকটু অ্যাডভান্স হতে পারি। তখন আমার কাছে মাথায় আসলো যে আই ক্যান ভিজিট দেয়ার হোম ইভেন, কারণ এক একজনের প্রবলেমটা এক এক ধরনের, এবং আমার স্টুডেন্টরা কী পরিবেশে আছে, কী ধরনের ডিফিকাল্টিসের মধ্যে আছে, কারণ সবাই সব কিছু শেয়ার করতে চায় না। প্যারেন্টস মিটিং যদিও হয়, কিন্তু তারা কিন্তু তাদের এই ব্যক্তিগত পর্যায়ে অনেকগুলো সমস্যার কথা আমাদেরকে বলেন না, বা বলাটা ওনারা মনে করে না যে এটা ইফেক্টিভ। বাট আমার কাছে মনে হয়েছে যে টিচার হিসাবে আমি যদি ওগুলো জানতে পারি, তাহলে আমার স্টুডেন্টটাকে স্টাডি করে তার জন্য কিছু সমাধান তুলে ধরা সহজ হবে। আমি প্রতিদিন অলমোস্ট সন্ধ্যার পরে ক্লাস টিচার, সাবজেক্ট টিচার, স্কুল কোঅর্ডিনেটর আছেন, কলেজ কোঅর্ডিনেটর আছেন, কাউকে না কাউকে নিয়ে আমি বেরিয়ে পড়তাম। এবং আমি আমাদের স্কুলের যে ড্রাইভার আছে, আমি সাধারণত ড্রাইভারকে নিতাম না, আমি নিজেই ড্রাইভ করতাম গাড়ি, যেহেতু আমি ড্রাইভিং পারি। স্টুডেন্টদের বাসায় যেতাম, তাদেরকে কাউন্সেলিং করতাম, এবং তাদের প্রবলেমগুলো যেগুলো তাৎক্ষণিকভাবে সমাধান করা সম্ভব ওগুলো তখন ডিসিশন দিয়ে দিতাম, আর যেগুলো সম্ভব না ওগুলো আমি নোট করে নিয়ে আসতাম, এবং পরবর্তীতে চেষ্টা করতাম কিভাবে তাকে এই সমস্যার থেকে বাইরে নিয়ে আসা যায়। সো এগুলো কিছু ব্যাপার ছিল যেগুলো আমাকে স্টুডেন্টদের আরও কাছাকাছি নিয়ে যায়, এবং অভিভাবকদের মধ্যে একটা কনফিডেন্স সৃষ্টি হয় যে সত্যি আমরা চেষ্টা করছি যে একটা গুণগত পরিবর্তন আনার জন্য। এর মধ্যে আমার আরও কিছু চ্যালেঞ্জ ছিল, যেমন আমি যখন আসলাম তখন আমাদের পর্যাপ্ত ক্লাসরুম ছিল না, আমাদেরকে বড় বড় কিছু কনস্ট্রাকশন ওয়ার্ক করতে হয়েছে। আমাদের 3টা একাডেমিক বিল্ডিংয়ের মধ্যে 2টা একাডেমিক বিল্ডিং নির্মাণ করতে হয়েছিল আমি আসার পরে। এগুলো যেহেতু অনেক বড় কনস্ট্রাকশন ওয়ার্ক ছিল, এগুলো করতে গিয়ে অনেক প্রশাসনিক তারপর বিভিন্ন রকম জটিলতা ছিল। এর পাশাপাশি আমরা একাডেমিক কাজ, নির্মাণ কাজ, তারপর হচ্ছে আমাদের একটা বড় ফিল্ড ছিল না, সেই ফিল্ড পাওয়ার কাজ, লাইব্রেরি ছিল না, লাইব্রেরি করা হয়েছে। এগুলো অনেকগুলো কাজ একই সাথে করতে হচ্ছিল। সো সব মিলিয়ে আল্লাহর রহমত আমরা একটা ভালো জায়গায় পৌঁছাতে পেরেছি। এখন স্কুল অনেক বেশি গুছানো, একটা শিক্ষা প্রতিষ্ঠানে যে ধরনের ফ্যাসিলিটিস থাকার কথা মিলেনিয়াম স্টার্সের সব ধরনের ফ্যাসিলিটিস আছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর এই তো মোটামুটিভাবে স্কুলটা নিয়ে ছিল আমার এই ভাবনা। আর আরেকটা জিনিস যেটা বলতে চাই সেটা হচ্ছে, যখন এখানে কনস্ট্রাকশন ওয়ার্কগুলো চলছিল তখন আমি একটা মাইন্ড ম্যাপ টাইপের একটা জিনিস মোটামুটিভাবে, এটা সবাই করে থাকেন হয়তো, আমিও করেছি, একটা মাইন্ড ম্যাপ করেছিলাম যে এই স্কুলটা হবে, এই স্কুলটাকে আমরা এতটাই নান্দনিক করে তোলার চেষ্টা করব। নান্দনিক মানে হচ্ছে প্রচুর অর্থ ব্যয় করে না, আমাদের যা আয় আছে তার মধ্যে সীমিত রিসোর্স ব্যবহার করে যতটুকু সম্ভব নান্দনিক করে তোলা যায়। একটা স্টুডেন্ট যখন আসবে স্কুলের গেট দিয়ে ঢোকার পরেই সে যাতে মনে করে যে আমি একটা সুন্দর জায়গায়, আমি আমাদের শিশুদের একটা রাজ্যে প্রবেশ করেছি, এই ফিলিংসটা যেন তাদের মধ্যে থাকে, এটা সবসময় আমার মাথায় ছিল। সেজন্য আমি একটা কাজ করেছিলাম, সেটা হচ্ছে একটা কৃত্রিম একটা ঝর্ণা তৈরি করেছি, অ্যাকোয়ারিয়াম তৈরি করেছি। এই যে ঝর্ণা, অ্যাকোয়ারিয়াম, এই ধরনের ওয়াটার ফিচারগুলো তৈরি করার পেছনে আমার একটা ব্যক্তিগত ফিলিংস কাজ করেছে। সেটা হচ্ছে আমি দেখেছিলাম যে পানি এবং নেচারের একটা অসাধারণ ক্ষমতা আছে যে মানুষের কষ্ট, অ্যাংজাইটি এগুলোকে শোষণ করার। তখন আমি কিছু ওয়াটার ফিচার এখানে তৈরি করতে থাকি, এবং আমি দেখেছি যে সমুদ্রের ঢেউ মানুষকে অনেক বেশি রিলিফ দেয়। হ্যাঁ, সো আমিও চেষ্টা করেছি, আমি তো এখানে সমুদ্র তৈরি করতে পারবো না, বাট আমি একটা ঝর্ণা তৈরি করেছি। এই ঝর্ণার যে একটা পানির একটা শব্দ, এটা এমনভাবে তৈরি করা হয়েছে যে আমাদের এই 3টা একাডেমিক বিল্ডিংয়ের প্রত্যেকটা কর্নার থেকে, প্রত্যেকটা দিক থেকে এই ঝর্ণাটা দেখা যায়, যাতে বাচ্চারা যখন তার কোনো কারণে মন খারাপ থাকবে, সে টিফিন টাইমে হোক, স্কুল শুরু হওয়ার আগে বা পরে, সে ওদিকে ঝর্ণার দিকে তাকালে তার হয়তো কিছুটা অ্যাংজাইটি রিলিফ হবে। প্রচুর গাছ লাগানো হয়েছে এখানে, বর্তমানে পাখি আসছে, ডিম পাড়ছে, বাচ্চা ফোটাচ্ছে। ইট ইজ জাস্ট অ্যামেজিং। মানে এইভাবে যে একটা প্রকৃতি আমাদের ডাকে সাড়া দেবে, এটা আমি নিজেও ভাবতে পারিনি। বাট আমি মানে নিজে খুব অবাক হই যে এভাবে মানে নেচার আমাদেরকে রিপ্লাই করছে আমাদের কাজকর্মগুলোতে। তারপর এখানে একটা প্রজাপতি করেছি। প্রজাপতি করার পেছনে যেটা মেইন কাজ ছিল, ধারণা ছিল, সেটা হচ্ছে বাচ্চারা হচ্ছে বেসিক্যালি বাটারফ্লাইয়ের মতো খুব নিরীহ বা হাম্বল টাইপের একটা সৃষ্টি। আমি আমার টিচারদেরকে সবসময় বলি যে আপনারা এই যে প্রজাপতিটা আমরা বানিয়েছি এটার দিকে সবসময় তাকাবেন, বিল্ডিংয়ের যে কোনো জায়গা থেকে তাকালে এটা দেখা যায়। বাচ্চাদেরকে হ্যান্ডেল করার সময়
আপনাদের আচার আচরণগুলো যেন ওরকম হয় যেটা আমরা প্রজাপতির ক্ষেত্রে করে থাকি। মানে প্রজাপতি ধরার সময় বা প্রজাপতি দেখলে আমরা কিন্তু খুব বেশি নমনীয় থাকি, নম্র থাকি। বাচ্চাদেরকে হ্যান্ডেল করার সময় যেন আপনারা সব সময় এরকম করেন, এটা মনে রাখার জন্য এই প্রজাপতিটা তৈরি করা হয়েছে। সো আমরা একদম নিচ থেকে শুরু করে ছাদ পর্যন্ত ভার্টিক্যাল গার্ডেনিং করেছি, পুরো স্কুল ক্যাম্পাস জুড়ে প্রচুর গাছ লাগানো হয়েছে। এবং এই গাছগুলো শুধুমাত্র নার্সারি থেকে এনেই লাগিয়ে দেওয়া হচ্ছে এমন না। আমি প্রত্যেকটা ছুটির দিন শুক্রবারগুলোতে রংপুর, দিনাজপুর, যশোর পর্যন্ত গিয়েছি, বগুড়া, এরকম বিভিন্ন জায়গায় গিয়েছি গাছ কালেকশনের জন্য। বিভিন্ন রেয়ার গাছের কালেকশন এই ক্যাম্পাসের মধ্যে আছে। সো এই সবগুলো মিলে আমরা চেষ্টা করেছি যে প্রকৃতি বান্ধব বা নেচারের কাছাকাছি আমাদের শিক্ষার্থীদের নিয়ে যেতে। সো দিস ইজ দ্য রিফ্লেকশন। তোমরা হয়তো এখন চারপাশে দেখতে পাবে যে এখানে প্রচুর মানে নেচারের খুব একটা সুন্দর একটা কম্বিনেশন এখানের মধ্যে আছে। জি স্যার। স্যার এখন আরেকটা কোয়েশ্চেন করি, এটা একটু উইয়ার্ড হইতে পারে, ফানি হইতে পারে। আচ্ছা, যে আপনার লাইফে এমন একটা সিক্রেট আপনি আজকে রিভিল করেন আমাদের সামনে যেটা এখন পর্যন্ত আসলে কেউই জানে না। আমার লাইফে এটা স্কুল লাইফের কোনো মেমরি হতে পারে অথবা বা তার বাইরেও college হতে life-এর, পারে। যে কোনো কিছু, কিন্তু কেউ জানে না। আজকে এরকম একটা সিক্রেট রিভিল করে দেন। আচ্ছা, আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে মানুষকে সবসময় তার ভাগ্য উন্নয়নের জন্য কঠোর পরিশ্রম করা উচিত। জি স্যার। কেন করা উচিত সেটা আমি, যেহেতু তোমার প্রশ্নটা করেছো, আমি তাই আমার উত্তরটা দেওয়ার চেষ্টা করছি এভাবে। যখন আমি এসএসসি পড়তাম, অলমোস্ট হয়তো তোমাদের বয়সী ছিলাম, তখন আমার বাবা খুব অসুস্থ হয়ে পড়েন এবং তখন ওনার চাকরিও ছিল না। উনি আগে যে চাকরি করতেন সেটা থেকে উনি নিজেই ব্যক্তিগত সমস্যার কারণে রিজাইন দিয়ে চলে আসেন। তখন আমাদের আয় উপার্জনের সুনির্দিষ্ট কোনো উপায় ছিল না। আমরা তখন কিছু একটা পোলট্রি ফার্ম করতাম, মানে মুরগি পেলে আমরা আমাদের পরিবার, আমাদের জীবন জীবিকা চালানোর জন্য আমরা চেষ্টা করতাম। সো তখন একটা পর্যায়ে এমন অবস্থা দাঁড়িয়েছিল যে আমাদেরকে মুরগি বিক্রি করতে হতো। এখন বাসায় বিক্রি করা যেত, কিন্তু বাজারে গিয়ে বিক্রি করলে আমরা হয়তো কেজি প্রতি, তখন মুরগির কেজি ওরকম ছিল যে 50-55 এরকম, যে পোলট্রি ফার্মের মুরগিগুলো। আমরা যদি বাজারে গিয়ে বিক্রি করতাম তাহলে কেজি প্রতি 5 টাকা বেশি পেতাম। এই 5 টাকা বেশি পাওয়ার জন্য খাঁচায় করে মুরগি মাথায় করে আমি আর আমার ছোট ভাই আমরা বাজারে যেতাম। বাজারে গিয়ে আমরা মুরগি বিক্রি করতাম, যেটা দেখে আমাদের তখনকার বয়সী মানে 9-10-এ পড়ে যে ছাত্রছাত্রীরা, তারা তো অনেক কিছুই জীবনের সব কিছু রিয়েলাইজ করে না, আমরাও অত রিয়েলাইজ করতাম না। তো আমাদের ফ্রেন্ডরা অনেক সময় ফান করতো যে মুরগি বিক্রি করছে, হ্যাঁ, ওর গায়ে মুরগির গন্ধ আছে, হ্যাঁ, এভাবে বলে ফান করতো। আমাদের খুব খারাপ লাগতো, কিন্তু কিছু করার ছিল না, বেঁচে থাকার প্রয়োজনে আমাদেরকে এই কাজগুলো করতে হতো। আমাদের ওই সময়গুলোতে 9-10-এ যখন আমরা পড়ি, আমরা মানে আমি বলছি আমি, আমার ভাই বোন, আমরা আসলে ছুটির দিন বলে কোনো কিছু আমরা পেতাম না। ছুটির দিনগুলোতে আমাদেরকে মুরগির খাবার তৈরি করতে হতো, মুরগির জন্য বিভিন্ন মেনটেন্যান্স প্রোগ্রামগুলো আছে ওগুলো চালাতে হতো। স্কুল আমাদের শুরু হতো 10টার সময়। আমরা একটা গভর্নমেন্ট স্কুলে পড়তাম, ওখানে তখন অলমোস্ট ফ্রি পড়তাম, মানে আর্থিক সমস্যার জন্য আবেদন করেছিলাম, ফ্রি পড়তাম। সকাল 10টায় আমাদের স্কুল শুরু হতো, তার আগে 8টা সাড়ে 8টার দিকে আমি বিলে যেতাম। বিলে গিয়ে ওখান থেকে কচুরিপানা কেটে নিয়ে এসে আম্মাকে দিতাম, আম্মা ওগুলো কুচি কুচি করে কেটে তারপরে মুরগিকে খাওয়াতেন। বিকালবেলা এসে আমাদেরকে ওই কিছু শামুক গুঁড়া করতে হতো, ওগুলো হামান দিস্তায় দিয়ে আমরা ওগুলাকে গুঁড়া করতাম বাই রোটেশন, কারণ ওগুলো করতে গিয়ে হাতগুলো ব্যথা হয়ে যেত। সো ইট ওয়াজ ভেরি হার্ড। সো এভাবে করেই আমাদের দিন চলছে। এর মধ্যে আমার বাবা সিক হয়ে পড়েন, উনি হসপিটালাইজড হন, ওনার স্ট্রোক হয়েছিল। সেজন্য আমরাও হাসপাতালে পালাক্রমে ডিউটি করতাম। তখন আমার সামনে এসএসসি পরীক্ষা, আমি অনেক টিচারদের কাছে যেতে পারি না, পড়তে পারি না, ওখানে গিয়ে ম্যাথস করতে গিয়ে অনেক সমস্যা হয়। সো এর মধ্যে একদিন সন্ধ্যার সময় একজন ডাক্তার আসলেন, উনি রাউন্ড দিতে এসেছিলেন। তো ওনাকে বললাম যে স্যার, আমি তো সামনে আমার এসএসসি পরীক্ষা, আমি কিছু অঙ্ক পারছি না, আমাকে যদি একটু অঙ্ক করিয়ে দেন। তো উনি বললেন যে আই এম ভেরি বিজি, এখন আসলে তা আমার পক্ষে আসলে এইভাবে অঙ্ক করানো সম্ভব না। কিন্তু আমার
এটাতে আমি মন খারাপ করিনি। আমি ওনার প্রবলেমটা বুঝতে পেরেছি যে আসলেই উনি খুব ব্যস্ত এবং ওনার পক্ষে এই সময় কাউকে এভাবে হেল্প করা সম্ভব না। কিন্তু আমি থেমে থাকিনি। কেন এটা করেছিলাম আমি নিজেও জানি না, বাট আমার কাছে মনে হয়েছিল ভেতর থেকে আমি একটা প্রেরণা পেয়েছিলাম। আমি তখন একটু কয়েকটা রুম পরে ডক্টরস রুম ছিল, ডক্টরস রুমে আমি যাই। ডক্টরস রুমে গিয়ে দরজার সামনে দাঁড়িয়েছিলাম, তখন ওখানে ভেতরে 3-4 জন ডক্টর ছিলেন। ওনাদের মধ্যে একজন জিজ্ঞেস করলেন যে তুমি কি কিছু বলতে চাও? আমি বললাম যে জি স্যার, আমি সামনে আমার এসএসসি পরীক্ষা, কিন্তু আমি কিছু অঙ্ক করতে পারছি না, আমাকে যদি আপনি অঙ্কগুলো একটু দেখিয়ে দেন। তখন উনি আমাকে ডাকলেন এবং আমার অঙ্কগুলো উনি করে দিলেন। তারপর আমি আব্বার পাশে এসে ওগুলো আবার প্র্যাকটিস করলাম, আমার প্রবলেমগুলো সলভ হলো। সো এখানে আমি আসলে বোঝাতে চাচ্ছি যে আমি নিজে যদি ছাত্র হই তাহলে এই জগতে আমাকে শেখানোর জন্য আমি অনেককে পাবো। আগে ছাত্রদেরকে আগে বুঝতে হবে যে আমার জানার আগ্রহটা আছে কিনা। যদি আগ্রহ থাকে তাহলে আমাকে কাউকে দোষারোপ করতে হবে না যে স্কুলে ঠিকমতো ক্লাস হয় না, প্রাইভেট টিচার ঠিকমতো পড়ান না, আব্বু আম্মু আমাকে এটা দেয় নাই ওটা দেয় নাই, ওগুলো কোনো কজ না। যদি আমি শিখতে চাই তাহলে দেখা যাবে যে আমি কারো না কারো কাছ থেকে সাহায্য পাবোই পাবো। এই মেসেজটা আমি আমার স্টুডেন্টদেরকে দিতে চাই। এটা হয়তো অলমোস্ট অনেকের কাছে শেয়ার করা হয়নি, ক্যাজুয়ালি হয়তো কাউকে বলে থাকতে পারি। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। আর লাস্ট কোশ্চেন, যা আসলে মিলেনিয়াম স্টার্সে আপনার বেস্ট মেমোরিটা যদি শেয়ার করতেন আজকে। আচ্ছা, বেস্ট মেমোরি আসলে মিলেনিয়াম স্টার্স আমার জীবনের সবচেয়ে সোনালি সময়গুলো উপহার দিয়েছে। আমি যা কিছু পেয়েছি মিলেনিয়াম স্টার্সে, এখনও পাচ্ছি। আমার মনে হয় আমার জীবন ধন্য। আমি সৃষ্টিকর্তার কাছে 2 হাত তুলে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আল্লাহ, তুমি আমার জন্য এত সুন্দর সময়, এত ভালো সময় তুমি আমার জীবনে রেখেছিলে, আমি কখনো ভাবতে পারিনি। কাজেই এই মিলেনিয়াম স্টার্সের আমি আরও যে কয়দিন থাকি, আল্লাহ অনেক দিন রেখেছেন। আমি সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ। আমি কৃতজ্ঞ আমার ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবকদের কাছে। একটা মেমোরির কথা বলছি, 2018 সালের মে মাসে যখন আমার একটা পোস্টিং অর্ডার বের হয়, সেদিন পোস্টিং অর্ডার বের হওয়ার কয়েকদিন পরে স্টুডেন্টরা যখন জেনেছিল, তখন স্পেশালি সব ছাত্ররাই এসেছিল, কিন্তু ছোট ছোট বাচ্চাগুলো যখন এসে আমার অফিসে ওরা ঢুকে একেবারে পুরো অফিসটা প্যাকড হয়ে যায়। যেভাবে ওরা কান্না করছিল, আমি অবাক হয়েছিলাম যে মানুষের জন্য মানুষের এত ফিলিংস থাকতে পারে। এবং বাচ্চাদের মধ্যে হয় কি, ওরা খুব সহজে ঘামতে থাকে, মানে ওদের গাটা গরম হয়ে যায়, মনে হয় উষ্ণ হয়ে যায়। কিছুক্ষণের মধ্যে আমাদের রুমটা সাফোকেটেড হয়ে যেতে থাকলো, কিন্তু ওরা বের হতে চাচ্ছে না। পরে ওদেরকে আদর করে রিকোয়েস্ট করে ওদেরকে সহ আমি মাঠে চলে আসি। তারপরও ওরা যেভাবে কান্না করছিল আমি ভুলতে পারবো না। ওদের এই ঋণগুলো কিভাবে শোধ করা যায় আমি জানি না। আমি শুধু এইটুকু বলবো যে যতদিন পর্যন্ত আমি বেঁচে থাকবো, এই শিশুদের জন্য, ওদের জন্য যদি আমার কিছু করার থাকে, আমি যেখানেই থাকি না কেন, যেভাবেই থাকি না কেন, আই উইল ট্রাই মাই বেস্ট। ওদের ভালোর জন্য, ওদেরকে একটু ভালো রাখার জন্য আই উইল ডু মাই বেস্ট ইনশাল্লাহ। থ্যাংক ইউ স্যার। আমার টিচারদের জন্য আমার পক্ষ থেকে যদি কোনো অ্যাডভাইস দিতে হয়, তাহলে আমি যেটা বলবো যে স্টুডেন্টদের ব্যাপারে আমাদেরকে আরও বেশি কেয়ারিং হতে হবে। এই জিনিসটার অনেকটাই অভাব আমাদের এই টোটাল সোসাইটিতে বা আমাদের সব এডুকেশনাল ইনস্টিটিউশনে আছে। আমরা টিচাররা যদি আরেকটু কেয়ারিং হতে পারি, আরেকটু বেশি যত্নশীল হতে পারি, তাহলে আমাদের স্টুডেন্টদের কাছ থেকে আমরা অনেক বেশি প্রত্যাশিত যে ফলাফল, এটা আমরা পাবো। আরেকটা জিনিস হচ্ছে যে উই শুড ট্রাই টু বি উইন্ডো ফর আওয়ার স্টুডেন্টস। নর্মালি যেটা হয়ে থাকে যে আমরা জানালার পাশে কখন যাই, যখন আমাদের একটু ফ্রেশ এয়ারের দরকার হয়, অথবা আমাদের একটু মনটা ভালো করার প্রয়োজন হয়, আমরা আকাশ দেখি, বাইরের প্রকৃতি দেখি। সো আমি চাইবো যে আমাদের টিচাররা, ইনক্লুডিং মি, আমরা যেন আমাদের স্টুডেন্টদের জন্য সেই জানালা হয়ে সবসময় থাকতে পারি। আর প্যারেন্টসদের জন্য, প্যারেন্টসরা ডেফিনেটলি সবাই বাচ্চাদের ব্যাপারে অত্যন্ত কেয়ারিং হন, সেন্সিটিভ হন। তাদের ভালোর জন্য তারা তাদের জীবনের শ্রেষ্ঠ সম্পদ বলি অথবা সময় বলি, সব কিছুই তারা নিয়োগ করে থাকেন।
এর পাশাপাশি আমার একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে পড়াশোনার দিকে আমরা অবশ্যই নজর দেব, কিন্তু ওয়েল ম্যানার্ড যাতে আমাদের বাচ্চারা হয়ে ওঠে সেই দিকে আমাদেরকে একটু অ্যাটেনশন দিতে হবে। কিছু ক্ষেত্রে আমরা যদি গার্জিয়ানরা এই ব্যাপারে আরেকটু সচেতন হই ম্যানার্স ডেভেলপমেন্টের ব্যাপারে, তাহলে আমার মনে হয় আমাদের বাচ্চারা আরও ভালো কিছু শিখতে পারবে। এটাই গার্জিয়ানদের জন্য আমার পক্ষ থেকে কিছু বলার ছিল। প্রিন্সিপাল স্যারকে যদি বলতে হয় তাহলে মিলেনিয়াম স্টার্সের প্রিন্সিপাল স্যার নাজমুল স্যার। স্যার শুধু প্রিন্সিপাল না, স্যার আমাদের নিজেদের বাবার মতন। যখন সকালবেলা একটা বাচ্চা স্কুলে আসেন, আমাদের ছোট ভাই বোনরা, তারা কিন্তু স্যারকে নিজের বাবার মতনই মনে করেন। সবসময় যখন আমরা কোনো প্রবলেমে পড়ি সবসময় হেল্প করে। প্রিন্সিপাল স্যার আসলে আমাদের কাছে একজন গার্ডিয়ানের মতো। কারণ আমাদের সকলেরই আস্থা এবং বিশ্বাসের জায়গা প্রিন্সিপাল স্যার। স্কুলে যখন আবার আসবো তখন স্যারকে খুব মিস করব, কারণ স্কুলের আনাচে কানাচে স্যারের ছোঁয়া রয়েছে। স্যার, আজ সবার হয়ে বলছি, পুরো মিলেনিয়ামের হয়ে বলছি, আমরা সকলেই আপনাকে অনেক ভালোবাসি এবং সকলেই আপনাকে অনেক মিস করব। স্যার আজ সকালে হয়ে আপনাকে জানাই হ্যালো।